আসসালামু আলাইকুম। আজকে আমরা 18তম নিবন্ধনের কলেজ পর্যায়ের গণিত অংশ সলভ করব। তো এখানে আমার কাছে যে কোশ্চেনটা আছে সেটাতে 51 নাম্বার প্রথম ম্যাথ ছিল। তো 51 নাম্বারের যে ম্যাথটা ছিল, 9 জন শ্রমিক 4 দিনে 1800 টাকা আয় করে, 6 জন শ্রমিক কত দিনে সমপরিমাণ আয় করবে? যদি সমপরিমাণ কথা থাকে তাহলে ম্যাথে আমরা ওই বিষয়টা আনবই না। সমপরিমাণ মানে একই পরিমাণ। তাহলে আমরা যেটা করব, আমাদেরকে বের করতে হবে 6 জন শ্রমিক কত দিনে, দিনটা বের করতে হবে। তাহলে দিন যদি বের করতে হয়, 9 জনে 9 জনে 9 জনের কত 1800 টাকা আয় করতে কয় দিন লাগে? 4 দিন লাগে। তাহলে 9 জনের লাগে কয় দিন? 4 দিন। কত টাকা ইনকাম করতে? 1800 টাকা ইনকাম করতে 9 জন লোকের লাগে 4 দিন। এখন 9 জনের জায়গায় একজন লোকে যদি ইনকাম করতে চায় এই 1800 টাকা, একজন লোক ইনকাম করবে, তাহলে 9 জন মিলে 1800 টাকা আয় করতে 4 দিন লাগে। সে জায়গায় মাত্র একজন যদি 1800 টাকা আয় করতে চায়, তাকে কিন্তু অনেক দিন কাজ করতে হবে। তাহলে এটা কিন্তু 4 গুণন 9 হবে। এই জিনিসটা কিন্তু অনেক সময় আমরা ভুল করে থাকি, এটা কিন্তু ভাগ হবে না। এখন এখানে যেটা বলছে যে 6 জন শ্রমিক কতদিন আয় করবে, অতএব 6 জনের লাগে, 6 জনের কয়দিন লাগবে? দেখেন, একজনের এই 1800 টাকা একজনের আয় করতে যে কয়দিন লাগবে, একজনের জায়গায় আপনি 6 জন শ্রমিক আপনি লাগাবেন। তাহলে 6 জন শ্রমিক যদি কাজটা করে, তাহলে এই 1800 টাকা আয় করতে কিন্তু একজনের চাইতে কম দিন লাগবে। কারণ একজনের তো কাজটা শেষ করতে অনেক দিন লাগে, বুঝলেন নাই? একজনের 1800 টাকা আয় করতে তো টাইম বেশি লাগবে। আর সে জায়গায় 6 জন যদি কাজটা করে, অল্প সময়ের ভিতরে কিন্তু এই 1800 টাকা আয় করবে। তাহলে এটা কি হবে? ভাগ হবে। তো 6 দা ভাগ করলে আমরা এটা আসলে 3 দা কাটলে এখানে 3 হবে, 3 দা কাটলে এখানে 2 হবে, 2 দা এটারে কাটলে 2 হবে, তাহলে 3 দুগুণা 6। এটা কি হবে? অ্যান্সার আসবে কিন্তু 6। আমার এই কোশ্চেনে 52 নাম্বার যে ম্যাথটা ছিল, 52 নাম্বার একটা পিতা ও পুত্রের বর্তমান বয়সের পার্থক্য 20, মানে বাবা 20 বছরের বড়, 8 বছর পর তাদের সমষ্টি হবে 72 বছর। পুত্রের বর্তমান বয়স এটা বের করতে বলছে। দেখেন, বর্তমানে কিন্তু 20 বছরের ব্যবধান। তাহলে আমি বর্তমানে যদি পুত্রটা ধরি, যে বর্তমানে পুত্রের বয়স যদি x হয়, x বছর, এটা আমি ধরে নিলাম। আচ্ছা, পুত্রের বয়স যদি x হয়, এখানে বলা আছে যে বর্তমানে দুজনের বয়স, পিতা এবং পুত্রের বয়সের পার্থক্য 20, তাহলে অবশ্যই বর্তমানে পিতার বয়স কিন্তু x প্লাস 20 এত বছর। কারণ ছেলের চাইতে বাবার বয়স বড় এবং 20 বছরের বড়, তাহলে দুজনের পার্থক্য হয়ে গেল। একজনের যদি x হয়, একজন x প্লাস 20। এখন বলছে 8 বছর পর তাদের বয়সের সমষ্টি হবে 72 বছর। এখন দেখেন, 8 বছর পর এই যে ছেলেটা, ওর বয়স কিন্তু আরো 8 যোগ হবে, তাহলে পুত্রের সাথে কিন্তু বয়স আরো 8 যোগ হবে। আবার একই সাথে বাবার বয়সও তো 8 বছর পর বাড়বে নাকি? তার বয়স তো আর বসে থাকবে না, তাহলে তখন বাবার বয়স হবে কিন্তু এর সাথে আরো 8 যোগ হবে। তাহলে 8 বছর পর এটা হবে পুত্রের বয়স, এটা হবে পিতার বয়স, এবং 8 বছর পর দুজনের বয়স যদি আমি সমষ্টি করি, এখানে বলা আছে সেটা কত হবে? 72 হবে। এখন এখান থেকে x এর মান বের করা মানেই হচ্ছে পুত্রের বর্তমান বয়সটা কিন্তু বের হয়ে যাবে। তাহলে এখানে x, তাহলে 2x লিখতে পারি। এখানে 8 দুগুণা 16 আর হচ্ছে এখানে কত? 20, তাহলে 36 সমান সমান আমরা 72 লিখলাম। এখান থেকে আমরা 2x সমান সমান 72 থেকে 36 আমরা বাদ দিয়ে দেই, সমান সমান 2x সমান সমান থাকবে 36 থেকে যাবে। অতএব আমরা যদি এই 2 দা ভাগ করে দিই 36 কে, তাহলে হবে কত? 18। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে এখানে পুত্রের বয়স, আমাদের কিন্তু পুত্রের বয়সটাই চাইছে, বর্তমান বয়সটা চাইছে পুত্রের। তাহলে এখানে এটা কত হবে? 18 বছর বয়স হবে। 53 নাম্বার ম্যাথটা যদি আমরা করি, এখানে বলা হয়েছে 6300 সংখ্যাটি কত দ্বারা গুণ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ হবে। তার মানে এই যে একটা সংখ্যা, এটা একটা পূর্ণবর্গ সংখ্যা না, এটাকে আমরা কি একটা সংখ্যা দ্বারা গুণ করলে এটা পূর্ণবর্গ হবে। আসলে একটা না, অনেক সংখ্যা দ্বারা গুণ করলে পূর্ণবর্গ হবে, কিন্তু সর্বনিম্ন কত দ্বারা গুণ করলে পূর্ণবর্গ হবে সেটা আমরা বের করবো এখানে। এখন পূর্ণবর্গ হইতে গেলে আমরা এটাকে একটা কাজ করি, এটাকে ভাঙিয়ে দেখি। আমরা 3 দিয়ে যদি ভাঙাই, এখানে 3 দুগুণা 6, 3 একে 3 আর একটা 2টা শূন্য। পরবর্তীতে আবার যদি আমি 3 দা ভাঙাই, 3 7 21 আর 2টা শূন্য। তারপরে আমরা যদি এটাকে কত দা ভাঙাবো? আচ্ছা, 7 দিয়ে ভাঙাই, তাহলে কিন্তু 100। পরবর্তীতে এটাকে 2 দা ভাঙাইলে হবে 50, এটাকে 2 দা ভাঙাইলে হবে 25, এটাকে 5 দা ভাঙাইলে এরকমটা আসতেছে।
এখন দেখেন যে এই যে সংখ্যাগুলো আমরা যদি একটু অ্যারেঞ্জ করি, যে 3 3, তারপরে 2 2, তারপরে 5 5, এরকম কিন্তু জোড়ায় জোড়ায় আছে সবগুলা সংখ্যা, এই যে এরকম। কিন্তু আপনি যদি দেখেন যে 7, এর কিন্তু কোনো জোড়া নাই, 7 কিন্তু একবারই আছে। তাহলে পূর্ণবর্গ সংখ্যা হইতে গেলে এর যে উৎপাদকগুলো আসবে সেটা কিন্তু জোড়ায় জোড়ায় আসতে হবে, তাহলে সেটা পূর্ণবর্গ হবে। তার মানে কি, আমাকে কিন্তু এই 7 দ্বারা 22 থেকে কিন্তু গুণ করতে হবে এটাকে। তাহলে এই 53 নাম্বার অ্যান্সার হবে 7, যে 7 দিয়ে গুণ করতে হবে। আমরা যদি যেমন 16কে আপনি যদি ভাঙান, 8 দুগুণা 16, আবার ভাঙাইলেন 4 দুগুণা 8, আবার ভাঙাইলেন 2 দুগুণা 4, এই দেখবেন যে এখানে কিন্তু জোড়ায় 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 আসবে। আপনি যে কোনো পূর্ণবর্গ সংখ্যা যদি ভাঙান, দেখবেন যে তার উৎপাদকগুলো জোড়ায় জোড়ায় আসে। তো এখানে সবগুলাই জোড়া জোড়া এসেছিল, শুধু 7টা জোড়া ছিল না, তাহলে বোঝা গেছে যে বাইরে থেকে আমাদের 7 দ্বারা গুণ করতে হবে। 54 নাম্বার ম্যাথে এই প্রশ্ন অনুসারে একটি সমিতিতে যতজন সদস্য আছে প্রত্যেকে তত 15 টাকা করে চাঁদা দেওয়ায় মোট 7,735 টাকা হলো সদস্য সংখ্যা কত? আমরা জানি না সদস্য সংখ্যা কত, ধরে নিই একজন সদস্য ওই সমিতির। এখন বলছে প্রত্যেকেই 15 টাকা করে চাঁদা দেয়, কিন্তু এইখানে কিন্তু একটা পেজ গিয়ে আছে, প্রত্যেকেই 15 টাকা করে চাঁদা দেয় না। যদি প্রত্যেকেই 15 টাকা করে চাঁদা দিত, তাহলে একজনে দেয় কত? 15 টাকা। অতএব আমার সদস্য কত? একজন, তাহলে একজনে চাঁদা দেয়, তাহলে 15x টাকা এরকম হইতো। কিন্তু প্রত্যেকেই 15 টাকা করে চাঁদা দেয় এইটা বলে নাই, বলছে যে প্রত্যেকে তত 15 টাকা। এখানে কিন্তু পেজ গিয়েছে, এই তত শব্দটা কিন্তু ঝামেলা করছে। তত 15 টাকা মানে কি? যদি সদস্য 2 জন হয়, তাহলে প্রত্যেকেই দিবে 2 গুণন 15 টাকা। যদি সদস্য 3 জন হয়, তাহলে তত 15, মানে ওই কয়টা 15, 2 জন হলে 2টা করে 15, 2টা 15 করে দিবে। যদি 3 জন হয় 3টা 15 করে দিবে। অর্থাৎ এই যে 15 টাকা নাও, এই যে 15 টাকা নাও, এই যে 15 টাকা নাও, এইভাবে। যদি 10 জন হয়, তাহলে 10 বার দিবে 15 টাকা করে, এরকম কিন্তু। তার মানে এটা কিন্তু এইভাবে লিখলে হবে না, এই তত শব্দ দেওয়ার কারণে। তাহলে প্রত্যেকে দেয় বলতে একজনে দেয় কিন্তু এই 15x টাকা। এখন একজনে প্রত্যেকেই দেয় তত 15 টাকা, সুতরাং প্রত্যেকে বা একজনে দেয় এত টাকা। অতএব আমার টোটাল লোক কয়জন? একজন দিবে, তাহলে 15, এর সাথে x এর সাথে x গুণন হয় x² টাকা, তাহলে এত টাকা কিন্তু উঠবে। এটা কিন্তু কেয়ারফুল হবেন এটা করতে গিয়ে। তাহলে প্রশ্ন মতে 15x² সমান সমান আমরা লিখতে পারবো এখানে কত? 735 টাকা, 735। এখান থেকে আমরা ক্যালকুলেশন করি x² সমান সমান, আমরা 15 দিয়ে যদি এটাকে কাটাকাটি করি কত হয়? সুতরাং এখান থেকে 49 পেলাম আমরা কিন্তু। সো এখানে আমরা পাবো এই 2 দ্বারা, এই 15 দ্বারা এটাকে ভাগ করলে 49 পাবো। অতএব x এর মান পাবো আমরা বর্গমূল করলে 7। তো আমরা ধরে নিয়েছিলাম যে একজন সদস্য ছিল সেই সমিতিতে, সুতরাং এখানে অ্যান্সার কিন্তু হবে কত? 7 জন ছিল ওই সমিতিতে। এখন দেখেন এই যে 7 জন ছিল, মানে তার মানে কি প্রত্যেকেই 7 গুণন 15 এত টাকা করে দিছে, কিন্তু একজনে দিছে এত টাকা। অতএব আপনি হিসাব করে দেখেন, তাহলে 7 জনে টোটাল ছিল 7 জন লোক, তাহলে 7 গুণন 15, এটা করে দেখেন, দেখবেন যে কত? 735, এটা কিন্তু চলে আসবে। 55 নাম্বার যে ম্যাথটা ছিল, 55 নাম্বার ম্যাথে এখানে একটা সরল সুদের অঙ্ক ছিল। তো এই সরল সুদের অঙ্ক বলছে যে কোনো আসল 12 বছরে, কোনো আসল, এখন কত সেটা আমরা জানি না। কোনো আসল বলতে আমরা ধরে নিই আসল আমরা কত ধরবো? 100 ধরে নিতে পারি আমরা, এটা আসল ধরে নিই। কোনো আসল 12 বছরে, তাহলে সময় যেটা, এটা আমরা n ধরে নিই কত? 12। সুদে আসলে 4 গুণ হলে সুদ আসল কি হবে? সুদ আসল 4 গুণ হয়ে যাবে। 4 গুণ হবে কেন? কারণ 100 টাকা যে ব্যাংকে রাখছিলেন সেটা 100ই থাকবে না, সেখান থেকে সুদ আসবে। তো সেক্ষেত্রে 4 গুণ হবে, তাহলে এটা 4 গুণ মানে কি? তাহলে সুদ আসল হবে 400। এখন দেখেন তো, সুদ আসল যদি 400 হয় আর আসল কত? 100, তাহলে আমি সুদ আসল থেকে আসলটা যদি বাদ দেই, অতএব এখান থেকে কিন্তু আমরা সুদটা বের করতে পারবো। তাহলে সুদ হবে কত? 400 থেকে 100 বাদ দিলে হবে 300। আচ্ছা, এবার আমাদের যেটা বের করতে হবে সুদের হার, মানে আর এর মানটা আমাদের কিন্তু বের করতে হবে। এখন আমরা জানি I সমান সমান PNR, তাহলে আমরা এই সূত্রটা এইভাবে লিখতে পারি। এর পরিবর্তে আমরা আর এর মান বের করব, তাহলে আর সমান সমান কি হবে? এখানে I বাই PN এরকমটা হবে। তো এখন আমরা আর সমান সমান I বাই PN এটুকু সলভ করলে কিন্তু এই ম্যাথটা হয়ে যাবে। তো আমি একটু মুছে দিচ্ছি। তো এখন এখানে ফাইনালি আর সমান সমান আমরা পাবো, I জানা কত পাইছিলাম আমরা? 300 পেয়েছিলাম সুদের পরিমাণ, এবং P আসলে আমরা 100 ধরেছিলাম। আর এখানে n হলো কত বছর ছিল? এখানে 12 বছর। এখন এটা ক্যালকুলেশন করলে কিন্তু আর মান বের হয়ে যাবে। এই 2 শূন্য কাটলাম, এখানে 3 4 12, উপরে তাহলে 1 থাকতেছে, নিচে 4। এখন কথা হচ্ছে যে আপনি কিন্তু সুদের হার বের করবেন। সুদের হার বের করতে গেলে কিন্তু
100 দিয়ে কি করতে হবে, গুণ করতে হবে। এটা কিন্তু মনে রাখতে হবে আপনাদের। যদি আর এর মান দেওয়া থাকে, ধরেন 12% দেওয়া, যদি দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এরকম পার্সেন্ট থাকলে তার পরিবর্তে নিচে আমরা 100 দিই। পার্সেন্ট উল্লেখ থাকলে তার পরিবর্তে নিচে 100 দিই। কিন্তু আপনাকে যদি পার্সেন্ট করতে হয়, যেহেতু সুদের হার বের করবেন, পার্সেন্ট বের করতে হবে, তখন কিন্তু উপরে 100 দিয়ে কি গুণন করতে হয়। তাহলে এটা কাটাকাটি করলে 25 সমান 25%, কিন্তু এটার উত্তর আসার কথা 55 নাম্বার। 56 নাম্বার ম্যাথে বলছে 56, এখানে বলছে 240 টাকায় 12টি কমলা ক্রয় করে 200 টাকা 8টি কমলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। এখন এই ধরনের ম্যাথে সবসময় একটির দাম পড়ছে কত আর একটি বিক্রি করছেন কতটা সেটা বের করবেন। তাহলে 12টির ক্রয় মূল্য, আগে তো 12টা আপনি কিনছেন তাই না, দেখি 12টির ক্রয় মূল্য কত। 12টির ক্রয় মূল্য বলা আছে এখানে 240 টাকা। আচ্ছা, এখন আমরা যেটা করব, একটার ক্রয় মূল্য কত পড়ছে সেটা বের করব। তাহলে এখানে 12 দিয়ে ভাগ করলে 12 দুগুণা 24, একটার দাম পড়ছে 20 টাকা। আপনি যখন কিনছেন তখন একটার দাম পড়ছে কত, 20 টাকা। সিমিলারলি তাহলে 8টির বিক্রয় মূল্য, 8টির এবার কিন্তু বিক্রয় মূল্য, 8টির বিক্রয় মূল্য ওনারা কত বলছে, 8টির বিক্রয় মূল্য বলছে ওনারা 200 টাকা। আচ্ছা, এত টাকা। অতএব একটির বিক্রয় মূল্য কত হয় সেটা আমরা যদি বের করি, তাহলে সিমিলারলি 8 দিয়ে আমরা ভাগ করব। অতএব এখানে কত, এটা 2 দিয়ে যদি, এটা 4 দিয়ে যদি কাটি আমরা 2 হয়, এটা 4 দিয়ে কাটলে কত হবে, 5 হবে। এবং তাহলে হলো 50 কে 2 দিয়ে কাটলে হবে 25, সুতরাং এটা হবে 25। তাহলে একটা জিনিস খেয়াল করেন, আপনি যখন কিনছেন তখন একটার দাম পড়ছে 20 টাকা, আর আপনি যখন বেচছেন তখন একটার দাম পড়ছে 25 টাকা, তাহলে অবশ্যই লাভ হয়েছে। লাভ হয়েছে মানে কি, এই যে এখানে এই যে 20-25 বেশি বেচছেন আপনি, একটার দাম 5 টাকা বেশি নিছেন, অর্থাৎ 25 থেকে 20 বাদ দিলে আপনি কিন্তু প্রতিটাতে 5 টাকা করে লাভ রইল। এখন লাভ যে হয়েছে, শতকরা লাভটা আমরা দেখি। তো আমি এই যে একটা যে কিনছি, কেনা মূল্য ক্রয় মূল্য, তখন কিন্তু 20 টাকা নিছিল আমার কাছ থেকে, অর্থাৎ আমি ব্যবসায় 20 টাকা ইনভেস্ট করছি। তাহলে 20 টাকা থেকে আমি লাভ পাইলাম কত, 5 টাকা। অতএব 1 টাকা থেকে লাভ পাবো কত, এখানে 20 ভাগ হবে, অতএব 100 টাকা হতে লাভ পাবো কত। তাহলে শতকরা বের করার যে সিস্টেমটা সেটা দেখাচ্ছি। এটা কাটা দিলাম, 5 দুগুণা 10, 5 5 25, তাহলে 25% কি হয়েছে, লাভ হয়েছে। 57 নাম্বার ম্যাথে বলছে যে দুটি সংখ্যার অনুপাত 4 কত 5, দুইটা সংখ্যার অনুপাত, তাদের লসাগু 160 হলে ক্ষুদ্রতর সংখ্যাটি কত। আচ্ছা, এরকম সংখ্যা হলেই আপনার ধরে নেবেন একটা 4x, একটা হচ্ছে 5x, এরকম আমি ধরে নিলাম। এখন তাদের লসাগু 160, আমি এখান থেকে লসাগু নির্ণয় করি। এই দুটো সংখ্যা থেকে কেউ যদি লসাগু নির্ণয় করে, আগে মিলটা নিবে সে, তাহলে x, পরে 4 এবং 5 এর ভিতরে মেলে না, লসাগুতে কিন্তু অমিলগুলো নিতে হয়। তাহলে এটা হলো আমার এই দুটো সংখ্যার লসাগু। ওনারা লসাগু কত বলছে, 160, তাহলে 160 প্রশ্ন মতে এটা সমান সমান এটা লিখলাম। অতএব x সমান সমান, এই পাশে এই দুটো গুণন আছে, ওই পাশে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। এখন 4 4 কত 16, আর একটা শূন্য, পরবর্তীতে 5 দিয়ে গেলে 5 8 40, তাহলে x এর মান আসতেছে কত, 8। এখন আমাদেরকে কি বলছে, ক্ষুদ্রতম সংখ্যাটি কত, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কিন্তু এইটা। তাহলে 4 × 8, 4 এটা কত 32, এটার आंसर হবে 32। 58 নাম্বার ম্যাথে বলছে কোন একটি শ্রেণীতে 11 জন শিক্ষার্থীর গড় বয়স 13 বছর, 3 জন শিক্ষার্থী নতুন ভর্তি হয়, বয়সের গড় হলো 12। নতুন 3 জন শিক্ষার্থীর বয়সের সমষ্টি কত। 11 জনের যে গড়, হ্যাঁ, তাহলে 11 জনের মোট সেটা কিন্তু আমরা বের করতে পারবো। 11 জনের মোট কত হবে, মোট বয়স কত হবে, মোট বয়স গড় দেওয়া আছে, গড় কত দেওয়া, 11 জনের 13। তাহলে আমরা জানি যে যদি গড় থাকে সেটা যদি মোট বা সমষ্টি বের করতে চাই তাহলে কিন্তু গুণন করতে হয়। তাহলে আমরা এটা কি করব, গুণ করে দেখি মোট কত আসে। তাহলে 13 কে 13 কাটলাম একবার, আবার 13 কে 13, তাহলে 3 4 1, তাহলে কত হলো 143। তাহলে মোট হবে কত, 143। একই ভাবে দেখেন এখানে বলা আছে যে নতুন 3 জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। আচ্ছা, নতুন যদি ভর্তি হয় তাহলে আমার আগে ছিল কত, 11 জন, নতুন কয়জন, 3 জন, তাহলে টোটাল কয়জন হলো, 14 জন। তাহলে এই 14 জনের গড় মারা বলে দিছে কত, ভর্তি গড় হয়েছে তখন 12। তাহলে 14 জনের গড় কত, 12, এদের গড় হলো 12। তাহলে এদের মোট বের করা যাবে না, অবশ্যই যাবে। এটা মোট কিভাবে বের করব, তাহলে আমরা এই 14 কে এবার আমরা 12 দিয়ে গুণ করব। তাহলে 14 দুগুণা 28, কাটলাম একবার, আর 14 কে 14, তাহলে 8, আর এখানে কত 6 1 168 আসতেছে। তাহলে 14 জনের মোট বয়স কত হবে, 14 জনের মোট বয়স হবে, আমরা দেখতে পাচ্ছি 168। তাহলে এবার আসেন আমরা নতুন যে 3 জন আসছে, এই যে 11 জন আগে ছিল, আর এখানে নতুন 3 জন আসছে দেখে কিন্তু পরিমাণে বাইরে গেছে, তাই না, পুরো 14 জন হয়ে গেছে। তাহলে আমরা এই 14 জন থেকে আগের 11 জন যদি বাদ দেই তাহলে নতুন 3 জনের মোট বয়স কিন্তু বের হয়ে যাবে। তাহলে এইটা কত হবে 5,
আর এটা কত হয় 2 25, অর্থাৎ এটা কিন্তু আমাদের অ্যান্সার হবে নতুন যে তিনজন তাদের বয়সের সমষ্টি হবে হলো 25। এবার 59 করি আমরা। 59 বলছে 50 এবং 100 এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা দ্বয়ের গড় কত। এখন 50 থেকে শুরু করে কত পর্যন্ত 100 পর্যন্ত এর কি বলছে মধ্যবর্তী বৃহত্তম মৌলিক সংখ্যা। 100 কি মৌলিক সংখ্যা? 100 বৃহত্তম, বাট 100 কি মৌলিক সংখ্যা না। তারপর 98 না, 97, হ্যাঁ 97 কিন্তু একটা মৌলিক সংখ্যা। আচ্ছা, একইভাবে ক্ষুদ্রতম একটা মৌলিক সংখ্যা বের করি। 50 কি মৌলিক সংখ্যা? না। 51, অনেকে কিন্তু মনে করতে পারেন 51 মৌলিক সংখ্যা, কিন্তু আসলে 51 কে আপনি যদি কত দিয়ে 17 কে 3 দিয়ে গুণ করেন তো দেখেন তো কত আসে। 3 7 21 এর 1 হাতে থাকে কত 2, 3 কে 3 আর 2 এ 5, 51, অর্থাৎ 3 17 51। কাজে এটা কিন্তু মৌলিক সংখ্যা না। তাহলে 53 ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে 53। এখন দুইটা সংখ্যা যোগ করলে কিন্তু এখানে শূন্য আসতেছে 10, এখানে কত আসতেছে 15। তার মানে দুইটা সংখ্যা মিলে হচ্ছে 150। এখন আমাদের গড় বের করতে হবে। গড় বের করতে গেলে মোট হলে 150, আর কয়টা সংখ্যা? দুইটা সংখ্যা, তাহলে দুইটা ভাগ করব। তাহলে এটা কত হবে? 75 হবে। তাহলে দুইটা এই যে মধ্যবর্তী দুইটা সংখ্যার গড় হবে কিন্তু কত? 75। 60 নাম্বার যে ম্যাথটা, 60 নাম্বার ম্যাথে sec সমান সমান sec থিটা, sec থিটা সমান সমান কত দেওয়া 2 হলে আমাদের cot থিটা এটার মান বের করতে হবে। এটা আমরা দুইভাবে করতে পারি। আমরা এইভাবে সমকোণী ত্রিভুজ অঙ্কন করে এটা দেখব যে sec বলতে আসলে কি কি বোঝায়। আছে না যে টেরা লম্বা বোধ, সমুদ্রে লবণ আছে, ওরকম যে লম্ব ত্রিভুজ ববত্রিভুজ ভূমি, এরকম আমরা ওইভাবে করতে পারি। অথবা আমরা এটা অন্যভাবে করতে পারি। যেমন ধরেন যে sec থিটা সমান সমান 2 আছে, আমরা sec এবং cot এর সাথে মিল আছে হচ্ছে tan এর, তাহলে কাছাকাছি একটা সূত্র নিলে কিন্তু sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান সমান কত বলেন তো 1। এই সূত্র দ্বারাও কিন্তু এই ম্যাথটা করা যাবে। এখন এখান থেকে দেখেন আমরা এটা তাহলে এইভাবে লিখতে পারি যে sec স্কয়ার থিটা সমান সমান কত 1 প্লাস tan স্কয়ার থিটা, এইভাবে কিন্তু আমরা লিখতে পারি। সমান সমান আমরা আসলে চাচ্ছি যে tan স্কয়ার থিটাটা মানটা আমরা কোনোভাবে আনতে পারি কিনা। তো সেই ক্ষেত্রে এটা কিন্তু আমরা 2 স্কয়ার লিখতে পারি, কারণ sec এর মান হলো 2, তার মানে 2 স্কয়ার মানে হচ্ছে 4 লিখতে পারি 1 প্লাস tan স্কয়ার থিটা, এইভাবে লিখতে পারি। পরবর্তীতে দেখেন এই 1টা যদি এই পাশে নিয়ে আসি তাহলে কিন্তু 3 থাকবে, 3 সমান সমান tan স্কয়ার থিটা, এইভাবে লেখা যায়। তারপরে আমরা উভয় পক্ষকে যদি রুট করি তাহলে √3 এই পাশে হবে শুধু tan থিটা, বর্গমূল যদি করি আর কি। তাহলে আমরা পাইলাম tan থিটা সমান সমান √3। এখন tan মানে কিন্তু আবার 1/cot, tan মানে কি 1/cot, যেহেতু আমাদের এই cot এর মানটা কিন্তু বের করতে হবে। tan থিটা সমান সমান 1/cot, এইভাবে লিখতে পারি। এখন আমরা শুধু cot থিটার মান বের করব, তাহলে বিপরীতকরণ করে দিই। তাহলে cot থিটা বাড়ারি গুণ করি আমরা, এটা নিজে নিজে মনে মনে 1 আছে, এটার সাথে যদি আমরা গুণ করি তাহলে cot থিটা এর সাথে √3 সমান সমান 1 এর সাথে 1 গুণ করলে 1। পরবর্তীতে cot থিটা সমান সমান 1/√3। আমরা এইভাবে কিন্তু এই ম্যাথটা করে ফেলতে পারি। এছাড়াও আপনারা এই যে সমুদ্রে লবণ আছে, কদম গাছে ভূত আছে, এইভাবে ভূমি লম্ব, এইভাবে কিন্তু আপনারা করতে পারেন যদি প্রয়োজন মনে করেন। আমি পরবর্তীতে করে দেবো আর কি। 61 নাম্বার ম্যাথে একটা বীজগণিত ছিল। এখানে এটা x প্লাস ওয়াই প্লাস জেড সমান সমান, এটা কত নাম্বার? এখানে আমার প্রশ্ন ছিল 61 নাম্বার। তাহলে x প্লাস ওয়াই প্লাস জেড এটার মান কত ছিল? 7 দেওয়া, এবং আরেকটা মান ছিল xy প্লাস yz প্লাস zx সমান সমান এখানে 10। আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার সমান সমান হট, এটা বের করতে হবে। তো এটা একটাই সূত্র, এটা আমরা জানি যে x প্লাস y প্লাস z হোল স্কয়ার সমান সমান লেখা যায় হলো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ca, এরকম ভাবে লেখা যায়। এখন আসলে আমরা মানগুলো যদি বসাই দেই, 7 স্কয়ার সমান সমান এইটুকুর মান তো আমরা বের করব, এইটুকুর মান দেওয়া নাই, এইটুকুর মান আমরা বের করব, প্লাস 2 ইনটু এইটুকুর মান কিন্তু দেওয়া, এইটুকুর মান কত দেওয়া হয় যে 10 দেওয়া, তাহলে 10, তাহলে সমান সমান 50, আর এখানে কত 10 দুগুণা 20, 20 এই পাশে একবার নিয়ে আসি আমি, সমান সমান x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। তাহলে এখন আমরা 50 থেকে 20 বাদ দিলে কত হবে? 30, 30 তার মানে কি এখানে 29 হবে আর কি। তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার এর মান হবে হচ্ছে 29। সুতরাং এটি কিন্তু আমাদের অ্যানসারে আসবে। 62 নাম্বার ম্যাথটা একটু সহজ ম্যাথ ছিল। এটা 2 ইনটু কত ছিল 4 3 পাওয়ার x বিয়োগ 5 সমান সমান 512। এখানে আমাদের আসলে অ্যাকচুয়ালি x এর মান বের করতে হবে। তাহলে এটাকে আমরা 4 3x মাইনাস 5 2 দা যদি এটাকে ভাগ করে দেই কত হবে? 2 দা ভাগ করলে 2 দুগুণা 4, বাকি থাকে 1, 5 দুগুণা 10, আর 1 থাকে 6 দুগুণা 12, 256 হবে। তারপরে আমরা এটাকে 2 এর পাওয়ার স্কয়ার দিতে পারি, সেই ক্ষেত্রে 3x বিয়োগ 5 এরকমটা রইলো। এখানে 2 এর পাওয়ার কত দেওয়া যায়? টু দি পাওয়ার 8 যদি দেই কি আসে আমরা দেখি। তো
তারপর 2 গুণন 2 গুণন 2 গুণন 2, 2 দুগুণা 4, 4 দুগুণা 8 দুগুণা 16, এক পাশে আমরা 16 পাবো, একইভাবে আরো 4টা থেকে এখানে 16 আসবে। তার মানে 16 গুণন 16, 6 6 36 আর 6 হাতে থাকে কত 3, 6 কে 6 3 9, 96 কাটলাম, 16 কে 16, তাহলে 6 আর কত 5 আর 2। হ্যাঁ, তার মানে কি যে 2 আছে কয়টা, এখানে 4টা আর ওখানে 4টা, 8টা। আপনারা একটু ভেঙে দেখতে পারবেন, নিশ্চয়ই ভাঙতে পারবেন। 2 টু দি পাওয়ার 8 হলে এটা মিলে যায়। তাহলে আমাদের 8 যদি বাদ দেই, বেস যদি বাদ দেই, তাহলে কিন্তু এই সমীকরণটা লেখা যায়। পরবর্তীতে আমরা তাহলে 3x বিয়োগ 5, এই দুইটা যদি ওই পাশে ভাগ করে দেই, তাহলে কত হবে 4 থাকবে, সমান সমান 3x সমান সমান 5, ওই পাশে গেলে হবে 9, অতএব x এর মান হবে 3 দ্বারা ভাগ করলে 3। তাহলে আমরা x এর মান পাবো এটা কিন্তু 3। 63 নম্বর ম্যাথটা দেওয়া ছিল x² - 3x + 1 = 0, আর আমাদেরকে যেটা বের করতে বলছে x - 1/x এর পাওয়ার হচ্ছে 4, এটা বের করতে বলছে। এটা দেখেন তো, আমরা যদি এটাকে যদি এভাবে ভেঙে লিখি, এভাবে যদি ভেঙে লিখি, তাতে কি কোনো সমস্যা আছে? না, সমস্যা নাই। তাহলে আমরা এইটুকু নিয়ে কাজ করবো, এই ভিতরের টুকু পরবর্তীতে যে মান আসবো তার উপর স্কয়ার বসাই দেবো, এটা আমাদের প্ল্যানিং। কিন্তু তার আগে এখানে x, এটা আমরা একটু ইজি করে লিখি। এটা 1 = 3x এভাবে লেখা যায়। উভয় পক্ষকে 3x দ্বারা যদি ভাগ করি, তাহলে শুধু x দ্বারা যদি ভাগ করি, সেই ক্ষেত্রে কিন্তু x পাবো, এটাকে ভাগ করলে 1/x সমান শুধু এখানে 3 থাকবে। এখন মান তো আমি পেয়ে গেলাম, এখন এই ভিতরের কাজটা আমরা করি। ভিতরে আছে কি x - 1/x, এটা কি হোল স্কয়ার। এটা কিন্তু x + 1/x হোল স্কয়ার থাকলে কিন্তু কি হয়, হোল স্কয়ার থাকলে কিন্তু আমাদের 4ab হয়, এটা কিন্তু মনে রাখতে হবে। হোল স্কয়ার থাকলে 4ab, আর আলাদা আলাদা স্কয়ার থাকলে তখন কিন্তু 2ab হয় এখানে। আচ্ছা, এখন এটুকুর মান কত 3, 3 এর উপর স্কয়ার বিয়োগ এখানে থাকবে কত 4, সমান সমান 9 থেকে কত বাদ যাবে 4, তাহলে বাকি থাকে 5। এখন এই যে সারা বেলা যে হিসাব করলাম x - 1/x হোল স্কয়ার, এই পুরোটার পরিবর্তে আমরা কত বসাইতে পারবো, পুরোটার পরিবর্তে 5, 5 এর উপর কি স্কয়ার, তাহলে সমান সমান কত হবে 25। সুতরাং 63 নাম্বার আমাদের অ্যানসার হবে কিন্তু 25। 64 নাম্বার ম্যাথটাও তুলনামূলকভাবে সহজ ছিল। 64 নাম্বার ম্যাথে দেওয়া ছিল a + b, এটার মান কত √7, আর এটা ছিল a - b, এটা সমান সমান √3। আমাদের যেটা বলছে যে 5ab এর মান বের করা, 5ab। তো এই 5 দেখে তো ভয় পাওয়ার কিছু না, আপনি ab এর মান আগে বের করেন। ab এর মান বের করে তারপরে 5 দিয়ে গুণ করে দিবেন। তাহলে আগে ab এর মান বের করি। ab এর মান বের করতে গেলে সূত্রটা কি, a + b/2 হোল স্কয়ার মাইনাস a - b/2 হোল স্কয়ার, এরকমই তো। তাহলে এখন √7 তার নিচে 2 হোল স্কয়ার বিয়োগ √3/2 এরকম আসতেছে, সমান সমান 7/4 বিয়োগ 3/4। তাহলে এখান থেকে 4 যদি নেই আমরা, 7 বিয়োগ 3 সমান সমান 4/4 সমান সমান 1। তো ক্যালকুলেশন নিশ্চয়ই আপনারা পারবেন। তাহলে ab এর মান আমি কত পাইছি, ab এর মান কিন্তু 1 পেয়েছি। তাহলে এখানে দেখেন 5 * ab, তার মানে 5 * ab এর মান কত 1, সমান সমান এটা মান হবে 5। সুতরাং এটার অ্যানসার কিন্তু আমরা পাবো 5। আমরা যারা টিউটোরিয়াল তৈরি করি বন্ধুরা, ফ্যান অফ রাখতে হয়, অনেক সময় নিয়ে পরিশ্রম হয় আর কি একটা ভিডিও মেকিং এর ক্ষেত্রে। তো এই কষ্টটা আসলে ভালো লাগে যখন আপনারা একটু উৎসাহ দেন, ইন্সপায়ার করেন, শেয়ার করেন, বা সামান্য একটা কমেন্ট, তখন কিন্তু আমাদের ভালো লাগে কাজ করে। তো সেক্ষেত্রে আমি বলি যে আপনারা একটু লাইক কমেন্ট যদি শেয়ার করে দেন, সেটা অনেক ভালো লাগে। সেই সাথে অবশ্যই দোয়া করবেন যেন এটা আপনাদের জন্য আমার একটা সদকা হিসেবে আল্লাহ কবুল করেন। তো এখানে 65 নাম্বার ম্যাথটা বলছে যে √3x, এটা সমান সমান 1/10। আমাদের আসলে কি x এর মান বের করতে হবে। ওকে, নো প্রবলেম। এখানে দেখেন, এইখানে এরকম টার্ম যদি থাকে, মনে মনে এখানে 1 কল্পনা করবেন, আপনি 1 ধরতেই পারেন, এবং এরকম থাকলে অপোজিট হবে, এই 1টাই যাবে উপরে আর 3টাই যাবে নিচে, সহজ বুদ্ধি। সমান সমান 1/10। আমাদের বের করতে হবে কি x এর মান। তো x এর মান বের করতে গেলে একটা কাজ করি, আমরা এইটাকে 3 কিউব করি, এই পাশে যেটা আছে সেটাকেও 3 কিউব করি। আমি উভয় পক্ষকে কিউব করলাম, করতেই পারি। এতে করে লাভ হলো কি, এটার সাথে এটা যদি আপনি গুণ করেন, দেখেন x, তাহলে 1/3 গুণন 3 সমান সমান এই পাশেটা দেখেন, তাহলে 3 3 কিন্তু কাটা যাবে, তাই না? আর এই 1 এর তো তখন দাম থাকবে না, তাহলে এই পাশে কিন্তু আমি x ই পাবো। এখন এই পাশে কি পাবো, এই পাশে কিন্তু 1 এর পাওয়ার 3 বসলে 1 ই হবে, বাট এটা কিন্তু এরকম 1000 হয়ে যাবে। সুতরাং এটা কিন্তু আমরা দশমিকের পর 1 2 3 ঘর আসবে কিন্তু, তাহলে দশমিকের পর 0 0 1 দেন, দেখবেন যে এটা কিন্তু উপরেরটার সাথে মিলে গেছে। বা এইভাবে আপনি ভেঙে দেখেন, এটা যদি ভাঙেন, এই দশমিকের জন্য একটা উপরে তো 1 হবেই, আর দশমিকের জন্য একটা 1, আর 1 2 3, তাহলে 3 ঘর ছিল, এই যে 3 আসলো। সুতরাং এটা কিন্তু আমাদের অ্যানসার হবে এই যে এটা। কেয়ারফুল হতে হবে কিন্তু এইগুলাতে, ইজি কিন্তু অনেক সময় আমাদের তাড়াহুড়াতে কিন্তু ভুল হয়ে যায়। এই প্রশ্ন অনুসারে 66 নাম্বার যে ম্যাথটা ছিল, এটা দেখেন, এটা একটা লগের ম্যাথ ছিল। লগ কত ছিল, 2 বেস 2 2√2 বেস ছিল, x সমান সমান 4। x এর মান বের করতে বলছে। এরকম থাকলে আপনি এই পাওয়ারগুলো অপোজিট করে দিবেন, অর্থাৎ ইন্টারচেঞ্জ করে দিবেন। তাহলে 2√2 এইখানে উপরে আনবেন 4, আর x টাই ওই পাশে পাঠিয়ে দিবেন। ওকে, তাহলে কিন্তু ম্যাথ শেষ হয়ে গেছে। এখন 4 যদি এখানে দেন, তাহলে কত আসবে 16,
আর এখানে রুট 2 এর উপর যদি 4 থাকে এরকম, সেক্ষেত্রে কিন্তু √2 4 বার লেখা যায়। 4 বার লেখা যাওয়া মানে 2 × 2 আসবে, তার মানে হচ্ছে 4 আসবে কিন্তু, সমান সমান x। তাহলে 16 দুগুণা 32, 32 দুগুণা কত 64, এটা কিন্তু কত হওয়ার কথা 64 হওয়ার কথা অ্যান্সার। 67 নাম্বার ম্যাথে একটা বীজগাণিতিক ম্যাথ ছিল আর কি 67। এখানে বলা হয়েছে যে x বিয়োগ 1/x এটার মান কত দেওয়া ছিল 6, আর আমাদের বের করতে হবে কি x নিচে ছিল কত x² + 7x - 1, এটা বের করতে হবে। তো এটা কিন্তু নবম দশম শ্রেণীর খুব সহজ ধরনের ম্যাথ। আমরা যদি এটা লসাগু করি x² - 1 = 6 সমান সমান আমরা আর যদি গুণ করি x² - 1 = 6x। এখন আমাদের লক্ষ্য রাখতে হবে এখানে কিন্তু x² + 7x - 1, তো আমরা উভয় পক্ষকে 7x যদি আমরা যোগ করি তাহলে কি হয় দেখেন তো, আমরা উভয় পক্ষে 7x যোগ করলাম, এতে করে লাভ হলো কি, লাভ হলো এটা যদি সাজায় লিখি x² + 7x - 1, এটুকু সাজায় লিখলাম, সাজায় লিখলে কি হলো, এই যে এটুকু দেখেন হুবহু চলে আসে, x² + 7x - 1 হুবহু চলে আসে। তো এর মান কি হবে 7 × 12 13x হবে কিন্তু। তাহলে এখান থেকে বোঝা গেল x² + 7x - 1 এর পরিবর্তে 13x লেখা যাবে। তাহলে এখন উপরে ছিল একটা x আর এর পরিবর্তে 13x লেখা যাবে। এখন যদি আমরা কাটাকাটি করি উপরে থাকে 1 নিচে থাকে 13, সুতরাং এটাই কিন্তু হবে আমাদের রাইট অ্যানসার। 68 নাম্বার ম্যাথে 68 তে বলা ছিল x - y = 3 দেওয়া ছিল, আর আমাদের বের করতে বলছে x³ - y³ - 9x হয়। এইটা যদি আপনি শুধু সূত্রটা মনে রাখতে পারেন তাতেই ম্যাথটা পারবেন, যে a³ - b³ এর মান নির্ণয়ের সূত্র হলো a - b হোল কিউব প্লাস 3ab ইনটু a - b। এতটুকু পারলেই কিন্তু ম্যাথ শেষ। কিভাবে শেষ দেখেন, তাহলে আমি 3³ দিব প্লাস 3xy এর মান কত আবার 3, আর এর পাশে কিন্তু 9xy ছিল -9xy। ওকে, এখন দেখেন এটা কত হবে 27, আর এই পাশে কিন্তু কি হবে 9xy বিয়োগ 9xy, তাহলে এটা কাটা গেলে থাকে শুধু কত 27। সুতরাং এটার অ্যানসার কিন্তু কত হওয়ার কথা, ক নাম্বার 27 হওয়ার কথা। 69 নাম্বারতে ম্যাথটা এটা একটা ত্রিকোণমিতি থেকে সহজ ম্যাথ ছিল। বলছে একটি খুঁটি ছায়ার দৈর্ঘ্য তার উচ্চতার 3 গুণ হলে, একটা খুঁটি, ছোটবেলায় আমরা বালুতে খুঁটি কাটতাম, খুঁটি কেটে বলতাম দেখি কার খুঁটির ছায়া বেশি বড় হয়। তাহলে যে যত বড় খুঁটি কাটতো তার ছায়াটা কিন্তু তত দূরে চলে যেত। আপনি যত বড় খুঁটি কাটবেন ছায়াটা তত বড় হবে, তার মানে কি খুঁটি যত বড় ছায়া তত বড়। তো এখন এখানে বলছে যে একটি খুঁটি, আমি যদি একটা খুঁটি মনে করি, আচ্ছা, এর ছায়ার দৈর্ঘ্য, তাহলে ছায়ার দৈর্ঘ্য মানে কত বড়, কত দূরে যাবে এর ছায়া, অনেক দূর পর্যন্ত যাবে, ধরি আমি এত দূর পর্যন্ত ছায়াটা যাবে। এই খুঁটি যদি এখান থেকে লাইট পড়ে তাহলে এই ছায়াটা মনে করে এত দূর পর্যন্ত আসলো, আবার আপনি যদি এর চাইতে বড় খুঁটি কাটেন তাহলে ছায়াটা আরো দূর পর্যন্ত পড়বে। এখন বলছে একটি খুঁটির ছায়ার দৈর্ঘ্য তার উচ্চতা, তাহলে ছায়ার দৈর্ঘ্য তার উচ্চতা মানে যে কতটুকু উচ্চতা আমি জানি না, এটা আমি x ধরলাম এতটুকু উচ্চতা। বলছে ছায়ার দৈর্ঘ্য তার উচ্চতার √3 গুণ হলে, তার মানে কি ছায়ার দৈর্ঘ্যটা উচ্চতার √3 গুণ, তাহলে আমরা কি ছায়ার দৈর্ঘ্যটা উচ্চতা যদি x হয় সেক্ষেত্রে ছায়ার দৈর্ঘ্য হবে তার 3 গুণ, √3 গুণ আর কি, এত হবে। হলে সূর্যের উন্নতি কোণ, তাহলে এই কোণটা আমাদের চাওয়া হয়েছে, এই কোণের পরিমাণটা কত। উন্নতি বলতে আমি মনে রাখার জন্য বলি যে যেগুলো উন্নতি মানে কি, যে উপর দিকে তাকায় থাকে সে হলো উন্নতি, তাহলে এই কোণটা উপর দিকে তাকায় রয়েছে, এটা হলো উন্নতি কোণ। তাহলে এই কোণের মানটা কিন্তু আমরা বের করে নিয়ে আসবো। এখন কত বের করা যায়, এটা হচ্ছে লম্ব আছে আর ভূমি আছে, আমরা জানি টেরা লম্বা ভূত, আমরা করি না, টেরা লম্বা ভূত মানে কি, তাহলে tan θ = টেরা লম্বা, লম্বা মানে কি x, লম্বা ভূত মানে কি ভূমি, এরকমটা হইলো। পরবর্তীতে তাহলে tan θ = এটা কাটা দিলে 1/√3। এখন tan এর মান জানা লাগবে আপনার 1/√3। তো tan এর মানগুলো আপনাদের একটু মনে রাখবেন, প্রথমটা হচ্ছে 0, তারপরে 1/√3 1√3, তারপরে অসংজ্ঞায়িত, এটা 0 ডিগ্রি মান 30 45 60 90। তো অবশ্যই কিন্তু এগুলো আপনারা মনে রাখবেন। তো এখানে দেখেন, তাহলে আমরা এটাকে কিন্তু এইভাবে লিখতে পারি tan θ = tan, এটা কত ডিগ্রি 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি মান কত, এই যে 1/√3 কিন্তু, তাহলে tan যদি বাদ দেই থাকবে শুধু θ = কত 30 ডিগ্রি। সুতরাং এটা কিন্তু 30 ডিগ্রি অ্যানসার হওয়ার কথা। 70 নাম্বার ম্যাথে একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √2a, এটা হলো বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, সূত্রটা মনে রাখবেন। কর্ণের দৈর্ঘ্য কত দেওয়া, কর্ণের দৈর্ঘ্য হলো 4√2 এরকমটা দেওয়া। তো একক হলো পরিসীমা কত, আমরা জানি বর্গক্ষেত্রের পরিসীমা হলো 4a, 4a কেন, কারণ 4 বাহুর যোগফল। আচ্ছা, এখন পরিসীমা কত এটা বের করতে হবে, অর্থাৎ 4 * এর মানটা থাকলেই কিন্তু বের হয়ে যাবে। তাহলে এর মান বের করা খুবই সহজ, এটাকে আমি √2 তে ভাগ করে দেই, তাহলে এটা কাটা গেলে এর মান 4, সুতরাং এখানে আসবে 4 4 4 16, সুতরাং এটার পরিসীমা হবে 16। এরপরে 71 নম্বরে বলছে 71, এখানে বলছে একটা আয়তক্ষেত্রের পরিসীমা 44 মিটার, আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে 2 * দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা হলো আয়তক্ষেত্রের কি পরিসীমা। আচ্ছা, পরিসীমার সূত্রটা কিন্তু আপনার মনে রাখতে হবে। এখন এখানে বলছে যে দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি, আচ্ছা দৈর্ঘ্য তো বেশি হবে,
কিন্তু প্রস্থ যদি কোনো কারণে প্রস্থ যদি এক্স হয় তাহলে দৈর্ঘ্য কিন্তু তার চাইতে কয় মিটার বেশি, 4 মিটার বেশি। ওকে, আমি ধরে নিলাম প্রস্থ হচ্ছে এক্স, তাহলে দৈর্ঘ্য হবে এক্স প্লাস 4। তাহলে পরিসীমা কি হয় সেই ক্ষেত্রে, দৈর্ঘ্য হলো এক্স প্লাস 4 প্লাস প্রস্থ কত এক্স, এরকমটা হয় পরিসীমা, সমান সমান 2 ইন্টু, তাহলে 2x প্লাস 4 এরকমটা হয়। এখন ওনারা আবার পরিসীমা কত বলে দিয়েছে, 44 কিন্তু বলে দিয়েছে, তাহলে প্রশ্ন মতো এটা আমরা লিখতেই পারি। তাহলে 2x প্লাস 4 সমান সমান এই 2 যদি ভাগ করে দিই তাহলে 22 হবে। পরবর্তীতে আমরা যদি এখানে 2 কমন নিই তাহলে x প্লাস 2 থাকবে, ওই পাশে 22 থাকবে। আবার 2টা যদি আমি ভাগ করে দিই তাহলে x প্লাস 2 সমান সমান 11। আবার তাহলে x সমান সমান 11 থেকে 2 যদি বাদ দেই তাহলে কত হবে, 9। তাহলে আমাদের এটা কি হলো, x এর মান বের হলো 9। এই 9 বের হওয়া মানে কি, তাহলে প্রস্থ বের হলো 9। আচ্ছা দৈর্ঘ্য তাহলে কত হবে, দৈর্ঘ্য হবে 9 এর সাথে আরো 4 যোগ হবে, তাহলে 13। এখন আমাদের শেষে কি বলছে, দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত। প্রথমে কিন্তু দৈর্ঘ্য খেয়াল রাখতে হবে, দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত, তাহলে দৈর্ঘ্য 13 আর প্রস্থ কত 9, এটাই কিন্তু আমাদের অ্যানসারে আসবে। এবার আসলে আমরা 72 নাম্বার ম্যাথটা করি। 72 নাম্বার ম্যাথটা আসলে এত সোজা, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করতে বলছে, ও দূরত্ব বের করতে বলছে, হচ্ছে নো ম্যাটার, আমরা এটা করতে পারবো। তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইনটু এইচ। এইচ মানে হচ্ছে যে ট্রাপিজিয়ামের বাহুর দূরত্ব এবং দুই বাহুর সমান্তরাল দুই বাহুর যোগফল। অর্থাৎ ট্রাপিজিয়াম হচ্ছে আমরা জানি যে যে কোনো দুই বাহু হবে সমান্তরাল এরকম, আর অপর দুই বাহু কিন্তু সমান্তরাল হবে না, এটা হলো ট্রাপিজিয়াম। তো ট্রাপিজিয়ামের এক বাহু যদি এ হয় এক বাহু যদি বি হয় তাহলে এদের দূরত্ব হলো, এটা যদি এইচ ধরি তাহলে ক্ষেত্রফলটা কিন্তু এরকম হয়। এখন তাহলে এটা আমরা হাফ ইনটু এইচ, দুইটা বাহু কিন্তু 10 এবং 8 দেওয়া, তাহলে 10 প্লাস 8, এটা হলো তার ক্ষেত্রফল। তাহলে আবার ওনারা ক্ষেত্রফল কত বলে দিয়েছে, ওর ক্ষেত্রফল 63, তাহলে এটা সমান সমান আমরা প্রশ্নতে 63 লিখতে পারি। পরবর্তীতে 2 ভাগ আছে, ওই পাশে কি হবে, 2 গুণন হয়ে যাবে। তো 2 যদি ওই পাশে গুণন হয় এখানে কত হয়, তাহলে 18 এইচ থাকে আর কি, সমান সমান 63 গুণন 2। পরবর্তীতে এইচ সমান সমান 63 গুণন 2, নিচে থাকে কত 18, এটা কাটা দিলে 9, আবার 9 এটা দিলে 7 9 63, তাহলে 7 হয়। তাহলে এটার উচ্চতা হচ্ছে কত, 7। 73 নাম্বার ম্যাথটা আমরা করে ফেলি। 73 নাম্বার ম্যাথে বলছে একটি বৃত্তের ক্ষেত্রফলের দ্বিগুণের সাথে পরিধির অনুপাত। বৃত্তের ক্ষেত্রফল হলো পাই আর স্কয়ার, আর পরিধি কত 2 পাই আর। কিন্তু এখানে বলছে যে বৃত্তের ক্ষেত্রফলের দ্বিগুণের সাথে, তাহলে এর দ্বিগুণ হলো 2 পাই আর স্কয়ার, এর সাথে পরিধির অনুপাত, তাহলে এটা হলো পরিধি, অনুপাত মানে হলো আপনি তাহলে ভাগ করে দিলে অনুপাতটা বের হয়ে আসবে। এটা কাটা গেল, এটা কাটা গেল, এটা কাটলে শুধু আর থাকে সমান সমান, তাহলে অনুপাত থাকে হলো আর। আর মানে কি, তাহলে ব্যাসার্ধ। অ্যানসারে কি আসবে, অ্যানসারে জ্যা ব্যাস বৃত্তগুলো এগুলো আসবে না, আসবে হচ্ছে ঘ নম্বরে ব্যাসার্ধ। এখানে আমার এই প্রশ্নে 74 নাম্বার যে ম্যাথটা দেওয়া আছে, এটা বলা হচ্ছে যে একটি বৃত্তের একই চাপের উপর, আচ্ছা এটা একদম বাংলা কথা। এটা হলো আসলে কি, যে এতবার এসেছে বিভিন্ন জায়গায় যে আপনি একটা চাপের উপর যদি কেন্দ্রে কোণ হইতে পারে, আবার পরিধির সাথে একটা কোণ হইতে পারে। তো কেন্দ্রে যখন কোণ হয় সেটাকে আমরা কেন্দ্রস্থ কোণ বলি, আর যখন এই চাপকে অবলম্বন করে যখন পরিধির সাথে কোণ হয় সেটাকে আমরা কি বলি, বৃত্তস্থ কোণ বলি। তো মজার ব্যাপার হলো এই কেন্দ্রে কিন্তু দ্বিগুণ কোণ তৈরি হয়। এটা এখানে যদি 10 হয় এখানে হবে 20, এখানে যদি 20 হয় এখানে হবে 40, দ্বিগুণ কোণ তৈরি হয়, আর এখানে অর্ধেক হয়। তাহলে এখন দেওয়া আছে কি, বলছে কেন্দ্রে 140 ডিগ্রি কোণ তৈরি হইল। ওকে, তাহলে উক্ত চাপের উপর অবস্থিত বৃত্তস্থ কোণ, তাহলে এই কোণের পরিমাণ কত, তাহলে এটা যদি 140 হয় এর অর্ধেক এখানে হবে, তার মানে এখানে হবে কত, 70। তো এটা অ্যানসার হবে 70। এটা কিন্তু আসলে ব্যাখ্যা করার প্রয়োজনই ছিল না, ব্যাখ্যা করা ছাড়াই আমাদের পারা উচিত, যেহেতু কমন একটা জিনিস এবং ইজি একটা জিনিস। সর্বশেষ ম্যাথটা আজকে করতেছি আমরা। এটা বলছে ABCD রম্বসের ABC 120 ডিগ্রি কোণ। আমরা রম্বস তো সবাই অঙ্কন করতে পারি, তাই না, এটা কোনো ম্যাটার না। কিন্তু এখানে কিন্তু একটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে যে ABC যে নিবেন, বি কোণটা কিন্তু 120 ডিগ্রি হইতে হবে। এখানে বলা আছে ABC 120 ডিগ্রি কোণ, তার মানে বি এর পরিমাণ কিন্তু 120 ডিগ্রি হইতে হবে। এখন এই কোণটা তো চাপা, তাহলে এটা আমরা কিন্তু বি হিসাবে ধরবো না, আমরা এটাকে বি হিসাবে ধরতে পারি, বা এটাকে বি হিসাবে, আমরা এটাকে যদি বি হিসাবে ধরি তাহলে এটাকে ধরি ABC, এইভাবে আমরা ধরি। যদি আপনি ধরতে যদি একটু এলোমেলো হয় তাহলে ক্যালকুলেশনও কিন্তু এলোমেলো হতে পারে, এজন্য বি কেয়ারফুল। এটা এটা 100, এটা কখনো 120 ডিগ্রি হবে না অঙ্কন অনুসারে, তবে এটা হতে পারে, এটা যেহেতু ছড়ানো। ওকে, তাহলে এ বি, এটা যদি সি হয় তাহলে এটা ডি হবে নিশ্চয়ই। এখন যেটা বলছে যে এবং কর্ণদ্বয়ের ছেদবিন্দু। ওকে, আমরা যদি এখন এই কর্ণ এভাবে যদি অঙ্কন করি, অঙ্কন সোজা হলো না আর কি, আপনারা একটু বুঝে নেবেন আর কি। এই যে কর্ণ দুটা, যদি এটা ছেদবিন্দু কি, এদের ছেদবিন্দু ও, এখানে বলছে এটা ছেদবিন্দু ও, ওই লম্ব হবে কার উপর, লম্ব হবে কার উপর, লম্ব হবে এ বির উপর। তাহলে ওই যদি আমি এভাবে লম্ব অঙ্কন করি, লম্ব অঙ্কন করার পর কি হবে, এ বির উপর লম্ব হলো, এটার নাম কি ওই। আচ্ছা, ওই লম্ব অঙ্কন করলাম এ বির উপরে। এখন আমাকে যেটা বের করতে হবে বি ও ই, অর্থাৎ বি তারপরে কি ও এবং ই, এই কোণটুকুর পরিমাণ কিন্তু আমাদের বের করতে হবে, এই কোণটুকুর পরিমাণ বি ও ই।
আচ্ছা, আমরা কি বের করতে পারবো? অবশ্যই পারবো, ইনশাল্লাহ। দেখেন এইখানে কিন্তু 90 ডিগ্রি, যেহেতু লম্ব অঙ্কন করছেন, এটা 90 ডিগ্রি। এখন এইখানে ই, বি এবং ও, যদি আমরা এই কোণটুকুর পরিমাণ বলি, এই কোণটুকুর মান কি হবে বলেন তো? এই কোণটুকুর মান কত? এই পুরাটার মান কিন্তু 120। এই যে পুরাটার মান কত? 120। তাহলে এই যে আপনি কর্ণ অঙ্কন করছেন, একটা কর্ণ কিন্তু কোণকে সমদ্বিখণ্ডিত করে। কি করে? সমদ্বিখণ্ডিত করে। রম্বসের কর্ণ কোণকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে সমদ্বিখণ্ডিত যদি করে থাকে, তাহলে 120 পুরোটা মিলে 120। তাহলে এই যে কালার করছি যে এইটুকু কত আছে, এইটুকু কিন্তু 60 আছে, 60 এর 60 120। এখানে আবার এইটুকুতেও, এই যে এইটুকুতেও 60, এইটুকুতেও 60, যেহেতু এই যে 120 দেওয়া। এখন দেখেন এই যে একটা ত্রিভুজ হইলো, অর্থাৎ বি ও ই, এই ত্রিভুজটা যদি আমরা একটু কল্পনা করি, এই ত্রিভুজে কিন্তু দুইটা কোণ আমি পাইছি। ত্রিভুজের একটা কোণ হলো 90, আর একটা কোণ হতো কত? 60। এখন আমার প্রশ্ন হইলো যে এখানে এই যে এই কোণটুকু যেটা আমাদের বের করতে হবে, এই কোণের পরিমাণ কত? এখন এই কোণের পরিমাণ কত আমরা জানি না, এটাকে আমরা এক্স ধরে নিলাম। এখন একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি আবার কয় ডিগ্রি হয়? 180 ডিগ্রি হয়। সুতরাং আমি এটা সমান সমান 180 ডিগ্রি লিখতে পারি এখানে। অতএব এখান থেকে তাহলে 60, 150, 150 আমরা একবারে ওই পাশে বিয়োগ করে দিই 150। তাহলে x সমান সমান 180 থেকে বাদ যাবে 150। তাহলে বাকি থাকে কত? 50, 60, 70, 80, বাকি থাকে কিন্তু 30 ডিগ্রি। দেখেন আমি বুঝাইতে হয়তো টাইম লাগলো, কিন্তু আপনি একবার যদি বুঝতে পারেন, আপনি কিন্তু আসলে এতটা সময় লাগবে না। তো আমি রমজানের দিন সারাদিন রোজা থেকে মানে লম্বা একটা লেকচার দেওয়া কিন্তু অনেক কষ্টের ব্যাপার, আমি ঘেমে যাচ্ছি, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো আমার এই পরিশ্রমটা যদি আপনার উপকারে লাগে তবে আমি সার্থক, আর যদি উপকারে না লাগে তাহলে মানে আমার এই পরিশ্রমটা বৃথা। তো আমি আশা করবো যে আমার এই লেকচারটা আপনার উপকারে লাগবে, এবং সেই সাথে আমার জন্য মন থেকে একটু দোয়া করবেন। আর বলেছি যে আমরা যারা এই টিউটোরিয়ালগুলো করে থাকি সাধারণত, তাদের কিন্তু অনেক মানে কষ্ট হয়, একটা ফ্যান অফ করে রাখতে হয়, তারপরে সাউন্ড আসা যায় না, এডিট করতে হয়, অনেক অনেক কাজ যারা করে এর সাথে সম্পৃক্ত তারা জানেন। তো এই যে আপনার যদি একটা জিনিস উপকারে লেগে থাকে, তো সেই ক্ষেত্রে আপনারা যদি সামান্য একটা কমেন্ট, লাইক বা শেয়ার, আপনাদের কিন্তু অনেক ভালো লাগা কাজ করে। তো অবশ্যই পজিটিভ মন মানসিকতা থেকে আপনাকে আমি উপকার করবো, আপনি আমাকে উপকার করবেন, উইন উইন সিচুয়েশন। তাহলে আপনিও সুখী থাকবেন, আমিও থাকবো, এবং আল্লাহ তাআলা আমাদের উপর খুশি থাকবেন। আজ আর কথা নয়, আসসালামু আলাইকুম।